তো বন্ধুরা, পূর্বের পর্বে শুনেছিলেন যে অর্ণব নিজের চোখে প্রত্যক্ষ করেছে নদীর বুকে রহস্যময় অবয়ব, আর গ্রাম্য ছেলেকে প্রায় টেনে নিয়ে যাচ্ছিল অদৃশ্য শক্তি। জমিদার রামরক্ষিতের অমানবিক অত্যাচারের ইতিহাসও ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে অর্ণবের সামনে। কিন্তু এখনও প্রশ্ন রয়ে গেছে, কেন অর্ণবের কানে বাজছে মৃত দিদির ডাক? এ কি নিছক বিভ্রম, নাকি অর্ণবকেও বেছে নিয়েছে সেই জল পিশাচ? বন্ধুরা, চলুন এবার প্রবেশ করি কাহিনীর নতুন অধ্যায়ে, জল পিশাচ, অভিশপ্ত রাতের ফাঁদ। রাতগুলো যেন আরও ভারী হয়ে উঠছিল। অর্ণব ঘুমোতে গেলেই শুনতে পেত নদীর গুঞ্জন, ফিসফিসানি আর পরিচিত সব গলার প্রতিধ্বনি। দিদির গলা, স্কুল জীবনের এক গন্ধুর কণ্ঠ, যারা আর নেই। প্রথমে মনে হয়েছিল হ্যালুসিনেশন, কিন্তু রেকর্ডার চালু করে সে সত্যিই ধরা পেল কিছু শব্দ। অর্ণব, চলে আয়, আমাদের সঙ্গে আয়। রেকর্ডিং শুনে গিরিধার হতবাক। এটা তো মানব গলা, অথচ আশেপাশে কেউ ছিল না। পূর্ণিমার প্রস্তুতি। আবার পূর্ণিমা আসছে, গ্রামবাসী আতঙ্কে ভুগছে। অনেকে ঘর থেকে বেরোয় না। নদীর ধারে নাকি সেই রাতে সবচেয়ে বেশি মৃত্যু ঘটে। অর্ণব ঠিক করল, এবার সে সরাসরি নদীর বুকেই নামবে। যদি জল পিশাচ থাকে, তাকে দেখতে হবে। গিরিধার প্রথমে রাজি হল না। মশাই, নিজের মৃত্যুকে ডেকে আনবেন না। অর্ণব বলল, আমি যদি ভয়ে থেমে যাই, সত্য কেউ জানবে না, মানুষ অন্ধবিশ্বাসে মরে যাবে। শেষমেশ এক নৌকো ঠিক হল। সঙ্গে থাকবে দুজন সাহসী জেলে আর গিরিধারও। নদীর বুক জুড়ে রূপলি আলো, চারপাশ নিস্তব্ধ, শুধু ঢেউয়ের মৃদু শব্দ। অর্ণব নৌকোয় বসে ক্যামেরা চালু করল। বাতাস কেমন যেন ঘন হয়ে উঠছিল। হঠাৎ জলের ওপর ভেসে উঠল সাদা আলো। তার ভেতর থেকে আবির্ভূত হলো এক নারী মূর্তি। ভেজা সাদা শাড়ি, মুখ ঢাকা চুলে, চোখ দুটি যেন জ্বলছে অস্বাভাবিক আলোয়। নারীর গলা ভেসে এলো, অর্ণব, তুমি তো আমাকে চেনো, আমি তোমার দিদি। অর্ণব কেঁপে উঠল। এই সেই রূপ যেটা সে জানালার বাইরে দেখেছিল। কিন্তু এবার অবয়বটা যেন আরও স্পষ্ট। দুজন জেলে ভয়ে চিৎকার করে উঠল। তাদের একজন বলল, ওই যে পিশাচ, পালাও! সে নৌকো থেকে ঝাঁপ দিতে উদ্যত হল। গিরিধার মরিয়া হয়ে তাকে আঁকড়ে ধরল। অর্ণব চোখ ফেরাতে পারছিল না। অবয়বটা ধীরে ধীরে এগিয়ে আসছে, যেন সরাসরি তার দিকে। একটা শীতল হাওয়া বয়ে গেল। অর্ণব অনুভব করল অদৃশ্য হাত তার কাঁধে স্পর্শ করছে। সে মরিয়া হয়ে চেঁচিয়ে উঠল, তুমি কে? আমার দিদি নাও তুমি! অবয়বটা থেমে গেল। মুহূর্তেই রূপ বদলে গেল। মৃত মানুষের ভাঙা কঙ্কালসার মুখ, চোখে অগ্নি, দাঁতে হিংস্রতা। হঠাৎ নৌকো দুলে উঠল। জলের ভেতর থেকে অজস্র হাত উঠে এলো, শীতল কঙ্কালসার হাত। তারা নৌকো আঁকড়ে ধরল, টেনে নিচ্ছে ভেতরে। জেলেরা প্রাণপণ চেষ্টা করছে বাঁচার। গিরিধার ভয়ে অস্থির। অর্ণব রেকর্ডার হাতে শুধু চিৎকার করে যাচ্ছে, এটাই সত্যি, এটাই জল পিশাচ! একটা হাত শক্ত করে ধরে ফেলল অর্ণবের কবজি। সে অনুভব করল বরফ শীতল স্পর্শ, যেন রক্ত জমে যাচ্ছে। নৌকো ভেসে যাচ্ছে ভেতরের দিকে। চারিদিক কুয়াশায় ঢেকে গেছে। নারী মূর্তির কণ্ঠ ভেসে আসছে, এসো, এসো, আমাদের সঙ্গে এসো। অর্ণব প্রাণপণে লড়ছে। গিরিধার কাঁদতে কাঁদতে বলছে, ওরা বহু আত্মা, জমিদারের অভিশাপ, কেউ বাঁচতে পারে না। কিন্তু অর্ণব হঠাৎ মনে পড়ল পুরনো দলিলের কথা। সে চেঁচিয়ে উঠল, আমি জানি তোমাদের সত্য, তোমরা নির্দোষ, তোমাদের জোর করে মারা হয়েছিল, তোমাদের মুক্তি দরকার। কিছুক্ষণ কণ্ঠ থেমে গেল। হাতগুলো ঢেউয়ের ভেতরে কেঁপে উঠল, যেন তারা শুনছে। মুহূর্তের জন্য নদী স্তব্ধ হয়ে গেল। অবয়বটা থমকে গেল। চোখের আগুন নরম হল। অর্ণব হাত জোর করে বলল, আমি তোমাদের কাহিনী সবাইকে জানাবো। জমিদারের পাপ আমি প্রকাশ করব। তোমাদের নাম, তোমাদের যন্ত্রণা পৃথিবী জানবে। তোমরা মুক্তি পাবে। নারী মূর্তি ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশায়। হাতগুলো সরে গেল নৌকো থেকে। এক প্রবল ঢেউ এলো। তারপর নদী আবার শান্ত। অর্ণব অচেতন হয়ে পড়ে গেল।
পরদিন সকালে গ্রামবাসী দেখে নৌকো ঘাটে ভেসে এসেছে। অর্ণব অচেতন, গিরিধার অর্ধ মূর্ছিত, জেলেরা কাঁপতে কাঁপতে বেঁচে গেছে। সবাই অবাক, ওরা ফিরল? এ কেমন আশ্চর্য! অর্ণবকে ঘরে নিয়ে গেলে কিছুক্ষণ পর সে চোখ খুলল, দুর্বল কণ্ঠে বলল, ওরা দুষ্ট না, ওরা বন্দী আত্মা, আমাদের সত্য জানাতে হবে। অর্ণব সুস্থ হতে না হতেই গ্রামে খবর ছড়িয়ে গেল, অর্ণব বাবু জল পিশাচের সঙ্গে কথা বলেছে। নদী এবার শান্ত হবে কি? মানুষজন ভিড় জমালো গিরিধারের বাড়িতে। অর্ণব দুর্বল শরীর নিয়েই সবাইকে বলল, এ নদীতে যে আত্মারা ভেসে বেড়ায় তারা দুষ্ট নয়, জমিদারের অত্যাচারে অকারণ মারা গেছিল। তাদের কষ্ট আমরা ভুলে গেছি বলেই তারা আজও মুক্তি পায়নি। বৃদ্ধ হরেকৃষ্ণ কাঁদতে কাঁদতে বলল, তাহলে তাদের শান্তি কিভাবে হবে? অর্ণব বলল, তাদের ইতিহাস প্রকাশ করতে হবে, জমিদারের অপরাধ সবাইকে জানতে হবে, আর তাদের স্মরণে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করতে হবে নদীর ধারে, যাতে প্রজন্মের পর প্রজন্ম জানে এ মৃত্যু বৃথা যায়নি। অর্ণব কলকাতায় গিয়ে সম্পাদককে সব জানালো। সম্পাদক প্রথমে বিশ্বাস করতে চাইল না, কিন্তু রেকর্ডার ও ক্যামেরার ফুটেজ দেখে স্তম্ভিত হয়ে গেল। অর্ণবের প্রতিবেদনে বেরোলো বড় শিরোনাম, বংশীধারীর বুকে জমিদারের রক্তঋণ, অভিশপ্ত নদীর গোপন ইতিহাস। সারা রাজ্যে আলোড়ন পড়ল। মানুষ প্রথমবার জানল মহেশপুরে একসময় শখানেক জেলেকে জোর করে হত্যা করা হয়েছিল। সরকারও তদন্তে নামল এবং বংশীধারী নদীর ধারে স্মৃতিস্তম্ভ গড়ার সিদ্ধান্ত নিল। কিন্তু ঘটনা সেখানেই শেষ হল না। অর্ণব আবার মহেশপুরে ফিরল, স্মৃতিস্তম্ভ নির্মাণ দেখতে। গ্রামের মানুষ তাকে নায়ক বলে মানল। কিন্তু পূর্ণিমার আগের রাতে হঠাৎ আবার নদীর দিক থেকে কান্নার শব্দ ভেসে এলো। অর্ণব চমকে উঠল, হে কি, তবে কি তাদের শান্তি হয়নি? সে একাই নদীর ধারে গেল। চাঁদের আলোয় ঢেউ ঝলমল করছে। কুয়াশার ভেতর থেকে আবার সেই নারী মূর্তি ভেসে উঠল। এবার তার চোখে অগ্নি নেই, কিন্তু দুঃখ আছে। অর্ণব ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি তো তোমাদের কাহিনী প্রকাশ করেছি, তোমাদের সম্মান ফিরিয়েছি, তবে এখনো কেন ডাকছ? নারী মূর্তির ফিসফিসানি ভেসে এলো, আমাদের কথা তুমি বলেছ, কিন্তু রক্ত ঋণ মুছে যায়নি। আমাদের মুক্তি শুধু স্মৃতিস্তম্ভে নয়, প্রার্থনায়, তোমাদের স্মরণে, আর সত্যিকার অন্তরে ক্ষমা চাওয়ায়। অর্ণব হাঁটু গেড়ে বসে পড়ল। আমার পক্ষ থেকে আমি ক্ষমা চাই। মানুষ তোমাদের কষ্ট দিয়েছে, আমরা ভুল করেছি। কথা শেষ হতেই হাওয়ার ঝাপটা বয়ে গেল। নদীর ঢেউ সোনালি হয়ে উঠল, যেন ভোরের আলোয় শান্তি নেমে এলো। নারীমূর্তি ধীরে ধীরে মিলিয়ে গেল। এবার আর ভয়ের আবহ নেই, একটা অদ্ভুত প্রশান্তি। পরদিন পূর্ণিমার রাতে আশ্চর্য ঘটনা ঘটল। কেউ আর কোনো ভয়ঙ্কর ডাক শোনেনি, কেউ অকারণে ডোবেনি। নদী শান্ত, প্রশান্ত। গ্রামবাসী বিশ্বাস করল অবশেষে জল পিশাচলা মুক্তি পেয়েছে। কয়েক সপ্তাহ পর স্মৃতিস্তম্ভ সম্পূর্ণ হল। নদীর ঘাটে লেখা হলো, এখানে ঘুমিয়ে আছে জমিদারের শিকার নির্দোষ আত্মারা। তাদের যন্ত্রণা আমাদের শিক্ষা। অর্ণব দাঁড়িয়ে রইল, চোখে জল। সে জানত তার দিদির রূপে যে দাগ এসেছিল তা আসলে ছিল নদীর বন্দী আত্মাদের বার্তা। তারা তাকে ব্যবহার করেছিল নিজেদের সত্য প্রকাশের জন্য। বিদায় নেবার আগে গিরিধার বলল, আপনি না এলে আমরা কখনো বুঝতেই পারতাম না ভয়ের আড়ালে সত্য লুকিয়েছিল। অর্ণব মৃদু হেসে বলল, আমি শুধু লেখক, আসল নায়ক তো এই নদীর আত্মারা, যারা শান্তি চেয়েছিল। ট্রেনে ফেরার সময় অর্ণব আবার রেকর্ডার বের করে শুনল সেই ভয়ঙ্কর রাতের শব্দ। কিন্তু অবাক হয়ে দেখল ভৌতিক ডাক আর নেই। শুধু শোনা যাচ্ছে ঢেউয়ের মৃদু শব্দ আর এক শান্ত সুর, যেন বহু বছর পর নদী নিজেই গান গাইছে মুক্তির। অর্ণব চোট বুজে দীর্ঘশ্বাস ফেলল। হয়তো সত্যিই কিছু গল্প মানুষের নয়, আত্মাদের হয়ে লেখা হয়। আপনি শুনলেন জল পিশাচ, অর্ণবের দেখা এক ভৌতিক অভিজ্ঞতার কাহিনী। এক অভিশপ্ত নদীর বুক থেকে ভেসে উঠেছিল বহু নির্দোষ আত্মার আর্তনাদ। তাদের মুক্তি মিলল সত্য প্রকাশের মধ্যে দিয়ে। হয়তো সব ভূতের গল্প ভয় দেখায় না,
কিছু ভূতের গল্প আমাদের শেখায় অন্যের প্রতিশোধ সময় নেয় কিন্তু হারায় না। এখন প্রশ্ন একটাই, আপনি যদি শুনতে পান রাতের গভীরে নদীর ঢেউয়ের ফাঁকে আপনজনের কণ্ঠ, তাহলে কি আপনি সাড়া দেবেন? গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা। খুব শিগগিরই আবার ফিরে আসব নতুন এক রহস্যময় কাহিনী নিয়ে। ততদিন সাবধানে থাকুন, কারণ কে জানে, অন্ধকার জলে এখনো হয়তো লুকিয়ে আছে অন্য এক জল পিশাচ।